মার্চের ১৯ তারিখ ১৯৬১ সালে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল গুল্লা মিশনের এই গির্জাঘরটি। পরবর্তী দিনের কিছু ঘটনা আমরা শুনব। আমি পারুল লিওনি গোমেজ। পারুল লিওনির ছবি। আমি গুল্লা মিশনের মেয়ে, গুল্লা মিশনের বউ। আমার বিয়ে হয়েছে দেওতলা গানবাড়িতে। আমার শ্বশুরের নাম রিমুজদুল গোমেজ, আমার শাশুড়ির নাম বেরোনিকা লিলি গোমেজ ছিল। তিনি মারা গেছে ওই দিন। তারপর আমি সকালে গির্জা আসি শাশুড়ির সাথে। ওই দিন ছিল যাত না রবিবার, আবার এই সাধু দুসুকের পর্ব। তো আগের দিনে মানুষের দুইবারই মিশায় আসতো, সকালে একবার মিশায়, বিকালে বেন্ডিকশন হইতো। আমরা প্রত্যেক রবিবারই বিয়ের আগে মার সাথে, বিয়ের পরে শাশুড়ির সাথে। ওই দিনও যথারীতি আমি শাশুড়ির সাথে সকালে মিশায় আসার পর আমার বাবার বাড়িতে যাই। তখন আমার বাবার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সারি আমার শাশুড়ির সাথে আবার বিকালে মিটিংয়ে যাই। মাদারেল যে খবর বলছিল আমার শাশুড়িকে পুতের বউরে নিয়ে আসবে মিটিংয়ে। আমার শাশুড়ি আমার নিয়ে আসে মিটিং শেষে। তারপরে আমি শাশুড়ির পিছনে পিছনে আসলাম কনভেন্ট থেকে বাইরে। মাদারেল যে তখন ছিল। তারপর ওই বাইরে পাহাড়ের ওখানে আসছি, পরে অনেক বৃষ্টি সাজছে। তো কেউ কেউ বলতেছিল, হাই রে কি বৃষ্টি সাজছে, আজকে মনে হয় বাসন নেই। তা আমার শাশুড়ি এবার বললো কি, ঘুরে এত ভয় পাও কেন? বাড়িতে মরলে চারজন এখান যাইবে, এখানে মরলে এখানে কবরস্থানে নিব। তো তারপর যাই হোক গির্জা আসলাম, বেনেডিকশন হইল, বৃষ্টিও শুরু হইল, শিল পড়া শুরু হইল। বেনেডিকশন শেষে খাদার চলে যাওয়ার পরে এখন বৃষ্টি থামে না, আমরা যাবো কেমনি? আমরা বসে দিচ্ছি, বৃষ্টি থামলে তারপর যাব। হঠাৎ করে আমার 7 বছরের একটা দেওর ছিল, সে আবার বাইরে গেছিল ওই পাশে শিল খাইতে। সে গিয়ে ওখানে অনেক শিল খাইতে উপরে। তারপরে ওর মা গিয়ে ওকে নিয়ে আসতো, বললো কি এখানে বস। আর শাক ভিজে গেছিল, আমার শাশুড়ির হাতে রুমাল ঠাবাই করে ওর পিঠে গুঁজা দিল, মাথাটা মুছিয়ে দিল। তারপরে বললো যে এখানে বস। আমার শাশুড়ি যাওয়ার সাথে সাথে আমার দেওয়ারটা তার পিছনে পিছনে গেল, পুরুষদের ওই পয়সা দরজা বন্ধ করতে। দরজা বাড়ি খেতেছিল তুবেনে। ওই সময় বড় ঘুমটা দিত, বড় বড় ঘুমটা দিয়ে বসা ছিলাম। তখন জুস নামাই গেল। আমি দাঁড়িয়ে একটা চিৎকার দিছিলাম। তারপরে যে কি হইল আর বলতে পারিনি। ও আমার শাশুড়ি মনে হয় ওদিকে গিয়েও ছাড়তে পারে নাই। উনি তো দরজা বন্ধ করতে পারে নাই। আমার দেওয়ারটাও ছিল, আমার দেওয়ারের মাথা কেটে গেছিল, 7টা শিলে হয়েছিল। আর আমার শাশুড়ি, আমার মার মুখে বোনের মুখে শুনে আমার শাশুড়ি হয়তো উপরে বসছিল, এইখানে থেকে আর দুম ছাড়তে পারে নাই। তারপর আমি তো ওরকম জুসনা দেখে চিকেন দিলাম, চিকেন দিয়ে দাঁড়িয়ে গেছি। পরেই না কি হয়েছে আর বলতে পারি না। ওই সময়ই ওই ঘূর্ণিঝড় এই ছাদ কানে ফেলে আমাদের উপর দিয়ে এদিক দিয়ে বোঝাই গেছে। তখন আমি অজ্ঞান ছিলাম, বলতে পারি না কি হয়েছে, ঘুমটার নিচে। তারপরে যাই হোক আমার মা বোন জানতো যে আমরা গিয়ে আসছি, শাশুড়ি বউ। বিকেলে আমার বাবার বাড়িতে থেকে আসছিলাম, কারণ আমার মা আমাদের রেখে দিয়েছিল যে দুপুরে ভাত খেয়ে আবার গিয়ে যখন যাবি, মিটিং আছে, বেন্ডিকশন আছে, তাহলে ওগুলি কইলে তার সন্ধ্যাবেলা একবার বেঁচে যাইছো। তখন সন্ধ্যা হয়ে আসে, আমরা যাই না। আমার মা বোনে চিন্তায় অস্থির। তখন খুলসির এক বেটা আমার বোন মা বোনকে বলে কি যে এখানে কি দেখতেছ, তোমার গির্জা যাও, গির্জাকে দেখো কত মানুষ সাফাই করে ই হয়ে গেছে, গির্জা ঘর ভেঙে পড়ছে। তখন ওই যে আমার মা বোন ভাই তারা আসে, তারা জানতো যে আমি গির্জা আসছি। আমার শাশুড়ি আমি আয়সা অনেক খোঁজাখুঁজি করছে, পায় নাই। প্রথম পাইছে আমার শাশুড়িরে, আমার শাশুড়িরে উঠাইছে, পরে দেখছে তিনি আর নাই। তারপরে আমার খুঁজছে, পায় না। ওয়ালের নিচে
তা আমার হাতে একটা রুমাল ছিল, লাল রঙের রুমাল, এই কাজটা আমি করছিলাম, ওই দিক থেকে তুফানটা আসছে তো এদিকে বসছি। ওই রুমালের কানিটা দেখে আমার বোন আমাকে খুঁজে পাইছে যে এর নিচেই আছে, কিন্তু আমাকে দেখা যায়নি, একদম ওয়ালের নিচে। ওই পাশ থেকে ওয়ালটা করছে, তো এই পাশের ওয়াল করছে কবরস্থানে পুরুষদের রেখে, আর আমাদের মহিলারটা করছে আমাদের উপরে। বোন এসে আমাদের খুঁজে বাই করে নিয়ে যায় আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, আমাদের শ্বশুর বাড়িতে। ওইখানে নিয়ে আমার বউ দুধ গরম করে পানি টানি খাওয়ায়। তারপর অনেক মানুষ তো করছে, কি করবো দিশাবা না। দেওতলা সরকার বাড়ি হাসপাতাল ছিল, মাতৃসদন হাসপাতাল, ওইখানে নেওয়ার ব্যবস্থা করে আমাদের সবাই। গির্জার দরজার মধ্যে শুয়ে আমাদের বেঁধে নৌকা করে ওই ইয়ে নেয় সরকার বাড়ি হাসপাতালে। ওইখানে নেওয়ার পর যাই হোক, এমবি ডাক্তার বা ছবি ডাক্তার, গ্লাস ডাক্তার, আব্দুল ডাক্তার, তারা আমাদের মানে যার যে কাজ ছিল সবাই দেখিয়ে আমার দেওয়ারের মাথাটা ফেটে গেছিল, ওর ওখানে সেলাই দেয়, ওষুধ পানি খাওয়ায়। তারপরে এর মধ্যে রাত পোহার পরে ঢাকা থেকে বিশপ গ্রেনার আসে। বিশপ গ্রেনার এসে আমাদের অবস্থা দেখে তিনি বলে, আমার এই রুগী একটাও বাঁচত না, এর এখানে কোনো এক্সরে নাই, স্যালাইনের ব্যবস্থা নাই, কোনো ডাক্তার নাই, আমি ঢাকা যাইতেছি, ঢাকা থেকে আমি কোনো ব্যবস্থা করব। এগুলো আর কি আমার মার বুকে আর বোনের বুকে শোনা। আমি তখন জ্ঞান ছিল, কিন্তু আমার কোমর ভাঙা, এটা ভাঙা, আমি হাঁটতে পারতাম না। তারপরে আমাদের নিয়ে যায় বিশপগিরের নাম হেলিকপ্টার পাঠায়। হেলিকপ্টার এসে দেওতলার মাঠে নামে। দেওতলার মাঠে থেকে আমাদের 60 জন রুগীকে বালুগন্ডা নেয়। বালিগন্ডা দিয়ে আমাদের লঞ্চের পাটাতন উঠে নিচে শুয়ে দেয়। তার মধ্যে আমার মা ছিল আমাদের সাথে। তো বালুগন্ডা থেকে লঞ্চে যাওয়ার পরে সদরঘাটে যখন রাত 8টা বাজে, তখন বলে সদরঘাটে গেছে লঞ্চ। হোলি ফ্যামিলি সিস্টার অ্যাম্বুলেন্স আমাকে এক্সরে রুমে নিব। তখন ব্রাদার ডানিয়েল ছিল তুইপালে, উনি আমার এসে বললেন, পারুল তোমার কোথায় ব্যথা? আমি বলি কি আমার কোমরে ব্যথা আর আমার এখানে ব্যথা। সেই অনুযায়ী আমার এক্সরে করে, এক্সরে করার পর আমাদের বেডে দেয়। আমরা 3 ওয়ার্ডের মানুষ 60 জন হোলি ফ্যামিলি হাসপাতালে ছিলাম। হোলি ফ্যামিলিতে যখন সিস্টাররা ছিল, আমেরিকান সিস্টাররা প্রতিদিন হোলি ফ্যামিলিতে মিশা হতো। মিশার সময় বা মিশার আগে পরে আমাদের কন্যক দিত ফাদার এসে। আবার তালপত্র রবিবার গেল, তারপরে আমাদের ওই ফাদাররা সিস্টাররা ব্যবস্থা করে আমাদের সব বেড এক রুমে আনে আমাদের মিশা দিছে। তালপত্র রবিবার, তারপরে ইস্টার রবিবার। ওই সময় সিস্টাররা আমাকে খুব কেয়ার করছে, যত্ন নিচ্ছে। ফাদারও আমাদের কুন্দন দিত রোজ। তো ওইভাবে আমার কোমরে প্লাস্টার ছিল, যথারীতি আমাদের চিকিৎসা চলছিল। আমি 7 সপ্তাহ হাঁটি নাই, হাঁটতে দেয় নাই, কিন্তু আর জোড়া লাগবো না। তারপরে 7 সপ্তাহ পরে যখন আমার 2 নাচ ধরে হাঁটাইলো, আমি মানে কি যে করবো দিশা পাই নাই, পাও ফেলবো নাকি। সিস্টার আমার বলে, ভয় পাইও না, তুমি হাঁটো, আস্তে আস্তে হাঁটো। তারপর আমার হাঁটে, তার 7 সপ্তাহ পরে আমাদের ছুটি দিল। ছুটি দেওয়ার পরে আমার মা বোন আমাকে দেশে নিয়ে আসলো। বালুগন্ডা থেকে আমাদের পালকি বিদ্যা আনছে, বুড়ায় চড়ায় নাই, এর হাত ছুটে দেব। পালকি বিদ্যা আমাদের বাড়িতে আনলো। তারপরে আস্তে আস্তে ওই হাঁটাচলা করি দূরের সাথে আমার ব্যথা বাড়তে লাগলো। ব্যথা বাড়াতে আমার শ্বশুর আর আমার স্বামী করাচি দিল। আমার স্বামী হোলি ফ্যামিলিতে পার্ট টাইমের কাজ করতো, সকাল থেকে অফিসে কাজ করতো, সরকারি অফিসে। সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত সে রিসেপশনে হোলি ফ্যামিলিতে কাজ করতো।
তো ওই সিস্টারগুলোকে আলাপ করায়, তারা বললো কি তাহলে নিয়ে আসো, সে যখন ভালো হইতেছে না, ব্যথা বাড়তেছে, নিয়ে আসো, এখানে আনলে আমরা দেখি কি করতে পারি। তো আমাদের নিয়ে গেল, আমার ছোট দেওয়ারটাও ছিল, শাশুড়ি তো মারাই গেছে ওই সময়, শাশুড়িটা আমি দেখি নাই, আমার মা বোনই তার মাটি দিয়েছে, কেউ ছিল না। তো হোলি ফ্যামিলি সিস্টাররাও এই হোলি ফ্যামিলি সিস্টারদের সাথে যোগাযোগ করে আমার এক্সরে রিপোর্ট নিয়ে, আমার সম্পূর্ণ চিকিৎসার রিপোর্ট নিয়ে আমার ওইখানে অনেক চিকিৎসা করছে। তারপরে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। আমি এখন পর্যন্ত ঈশ্বরের দয়ায় অনেক সুস্থ, কারণ আমি চলতে পারি, হাঁটতে পারি। আমি অনেকই, আমার 3টি ছেলে 1টি মেয়ে, সবাই যার মতো বিয়ে শাদী হয়েছে, সবাই ভালো আছে। কিন্তু আমার শাশুড়ি মারা গেছিল, আমার শ্বশুরও করাচিতে মারা গেছে। তারপর আমি ওই ছোটো দেওরটাকে নিয়ে করাচি ছিলাম, তারপর আইসা আবার অন্য বিয়ে শাদী করাইছি। এখন পর্যন্ত আমরা বেশ ভালো আছি, অনেক সুখ আছি, ঈশ্বর অনেক ধন্যবাদ। আমি এখন পর্যন্ত সম্পূর্ণই সুস্থ, আমি বলতে গেলে আমার মনের দিক থেকে আমি সুস্থ, মামারিয়ার দয়ায়, ঈশ্বরের আশীর্বাদে, আর আপনাদের সবার আশীর্বাদে আমি ভালো আছি। আমি জানি না আমার ভবিষ্যৎ কি, আমি বলতে পারবো না, কেন ঈশ্বর জানে, মামারিয়া জানে। তারপর যাই হোক, আমি এ পর্যন্ত কিছু বলি নাই কোন সময়। ওই দিন ফাদার যাওয়াতে, আমাকে অনুরোধ করাতে, ফাদারের আমি অনেক ধন্যবাদ দিই যে তুমি কিছু বলবো। এই জন্যে আমি আসছি আজকে, সকলের আশীর্বাদ প্রার্থী। আমার ছোট আশীর্বাদ দিই, বড় কাছ থেকে আশীর্বাদ চাই। আমারে তোমরা সবাই হয়তো চিনো, তো আর কি বলবো। আমি, আমার শাশুড়ি যে মারা গেছে না, আমাদের কাছে বলে নাই, আমার দেওয়ারের কাছে বলে নাই, আমার কাছে বলে নাই। হোলি ফ্যামিলিতে যখন আমার দেওয়ারটা শিকার পারতো, আমি বৌদির কাছে যাবো, মার কাছে যাব, তখন আর কি আমি চিন্তা করতাম আমার দেওয়ারটা মার কাছে যাব বলে, তাহলে আমার শাশুড়ি কই, আমি কই। তারপর থেকে এই যে বাড়িতে আসার পরে, করাচি যাওয়ার পরে আমার চিকিৎসা হয়, আমি গির্জায় আসতে পারি না, কিন্তু আমার রাস্তা ভালো না, মাঠে এসে আমার আসতে হয়। আর ওই ইজিবেকের ঝাঁকিতে আমার হাড়গুলি ছুটে যায়, আমি পারি না। এই জন্য ফাদার অনেক দয়ালু, ফাদার দাদার অমিত আমার গিয়ে বাড়িতে কন্দন দেয়, পাপ শিকার দেয়। দেবর কেন দেয়, আমার 2 ছেলে কেন দেয়, আরেক ছেলেটা ভালো। আমি অনেক সুখী, ঈশ্বর আমার অনেক দিচ্ছে, আমি অনেক পাইছি, আমি অনেক সুখে আছি, আমি কোনো দুঃখে নাই। কিন্তু একটাই দুঃখ, ওই যে শাশুড়ির সাথে আসলাম, শাশুড়ি আর দেখতেও পারলাম না, মাটিও দিতে পারলাম না, এই পর্যন্তই। আর বলতো বউরে নিয়ে এসো, শাশুড়িরা বলতো তোমরা যাইবে, শিষ্য যাবে গেছি। আমি যদি না গেতাম তাহলে আমি করতাম না। আমার শাশুড়ি বলছে, সিস্টার বলছে নিয়ে যাবে, আমার সাথে যাইবে, এ যাইলাম মাদারে দিতে। তারপরে ফাদার ডোমনিকের কাছ থেকে অনেক কিছু আমি শুনছি। বলছে আমার কানে রিং ছিল, রিংটা 3 টুকরা হয়ে গেছিল, যখন এটা পাথর সরাইছে তখন ওই রিংগুলি পাইছে। ফাদার ডোমনিকও আমার খুব পরিচিত ছিল, তিনি আমার অনেক অনেক ভালোবাসছে, অনেক সাপোর্ট করছে, সেই আমার বিয়ে দিয়েছে। আমি ভালো, ধন্যবাদ আপনাকে, আপনি আমার বাড়িতে গেছেন, আমাকে নিমন্ত্রণ জানাবেন। আমি একটা তুচ্ছ মানুষ, আমার কোনো ক্ষমতা নাই, আমি তো হাঁটতে পারি ঠিকই, কিন্তু আমি যদি এই ইচ্ছা করে না হাঁটি তাহলে মনে হয় আমি আরো অচল হয়ে যাবো। আমি হাঁটি, আমি প্রার্থনায় যাই, কেন আমি অনেক সুখী, আমি অনেক হ্যাপি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি নাই, স্বামী নাই, মারা গেছে, সব 4 জন ছেলে মেয়ে আছে। পারুল বলছে যে বড়দের কাছ থেকে আশীর্বাদ, ছোটদের আশীর্বাদ। এখন বড়দের মধ্যে আমার মনে হয় এখানে তোমরা বলতে পারবা কিনা ওনার বয়স কত হইতে পারে? বয়স 84 বছর। আর মনে হয় এখানে আমার একমাত্র মিতার বয়সে এরকম কাছাকাছি যাবে মনে হয়। ফিলিপের জানি না কত বয়স, 93
হ্যাঁ, একমাত্র মনে হয় আমার মিতা এই সবচেয়ে বড় এখানে। তাহলে আর কেউ আছে কিনা এই 84 বছর বয়সের? আমার মনে হয় আর কেউ নাই। আচ্ছা, এই যে আমার মিতাই তোমার আশীর্বাদ দিব, আর সবাই তুমি আশীর্বাদ দিবে। আচ্ছা, তারপরে এই এখানে যে পড়ছিল তখন সেই 1 বছরের নতুন বউ মনে হয়। এখন আমার নতুন বউ, ওই জন্য 60 সনে বিয়ে হয়েছে, 61। 61 সনে চাপাই করলাম। হ্যাঁ, এই যে তো কিছু কিছু কথা যা আমি যখন গেলাম আমার খুব অবাক লাগছে যে এত সুন্দর করে ওনার অভিজ্ঞতা এবং তার মা ফাদার যা বলছে সব তার স্মরণের মধ্যে আছে। আমি অবাক হয়ে গেলাম। এই হ্যাঁ, ওনার তখন বয়স তার কত, 16 না কত জানি, 17। 16.5 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ। অনেক না বলছেন। 18। আচ্ছা, যাক, এখন যেহেতু ঘুমটা মুড়া দেয়, হ্যাঁ, এই তারে যখন নাকি হোলি ফ্যামিলিতে নিয়ে গেছে, এই নতুন বউ দেখবার জন্য অনেক আসতো, যখন যায় নতুন বউ দেখে আসতো। হ্যাঁ, 3 হাজার খুঁজতো কে নতুন বউ, নতুন বউটা কেনা করছে এরকম, মানে এরকম খোঁজ খবর দিচ্ছে। হ্যাঁ, আমি না লজ্জা পাইতাম। লজ্জা পাওয়ার পরে আমার ফেসটা অর্ডার ছিল, ওইটা আমি মাথায় দেখতে চাইতাম, ওইটা মাথায় দেখতাম। সবাই আর কি দেখতে চাইতো নতুন বউ। চলো যায় যে নতুন বউ এখানে আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আসলে অনেক সৌভাগ্যবান যে আসলে এত বড় ঘটনার জীবন্ত সাক্ষী। আরো আরেকজন আছে যিনি নাকি ছিলেন ওই পাশে গাইনবাড়ির পাশে, উনি আমার জালে ওই পাশে জালে। সে হাঁটতে পারছিল, হাসপাতালে ছিল না আমার সাথে। তো যাই হোক, এবং এত স্ট্রাগলের মধ্যে দিয়ে আজকে যে সাক্ষ্যটা দিয়েছে, যে সব আমার মনে হয় যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সবার চেয়ে বেশি সুখী। এই 84 বছর বয়সে এত ঘটনার, এত অভিজ্ঞতা, এত বিশ্বাস, ঈশ্বরের উপর এত আস্থা, হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক আশীর্বাদ। তো মাসি, তোমার অনেক অনেক ধন্যবাদ জানাই। তখনকার সেই মৃত 31 জনের কবরস্থান ও স্মৃতিস্তম্ভ। এটি বর্তমান গির্জা।